বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো এই দর্শক, আমি অনেকেই তো আমার হয়তো ঠিকানাটা জানেন না। আমি আমার ঠিকানাটা দেওয়া শুরু করি। ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য সহকারে একটু ভিডিওটা আপনারা দেখে নেন। আলহামদুলিল্লাহ। আমি খায়রুল ইসলাম, গ্রাম কুটিরিকুনা, উপজেলা মদন, জেলা নেত্রকোনা, মক্কা মদিনা হাঁসের কামার, এই হলো আমার। তো এই দর্শক, আমি অনেকেই আমার প্রশ্ন করছিল, অনেক সাংবাদিক আমার প্রশ্ন করছিল যে আপনি শুনতেছি যে দীর্ঘদিন থেকে আপনি ব্যবসা করতেছেন, তো আপনি তো প্রতিষ্ঠান কিভাবে হইলেন? আসলে এটা হলো আল্লাহর দান, আল্লাহর রহমত, আল্লাহর রেহমত। এগুলা আসলে এটা আল্লাহর দানই কইলেই চলে। এটা মানুষের করার মতো কিছু নাই। এরপর একটা মানুষ উসিলায় লাগে। তো এই দর্শক, এই ব্যবসা আসলে এই ব্যবসার সাথে আমি জড়িত ছিলাম না। ছিল আমার বাবা, আমার চাচার পরে ছিল বড় ভাই। তা মূলত এটা হলো 1990 সাল থেকে, মানে ওইটার সাথে আমি জড়িত। এর আগে ছিল আমার বাপ চাচারা এবং বড় ভাই। আমার বাপ চাচারা যে সময়ে হাঁসের বাচ্চা ডিম থেকে যখন উদ্বোধন করে, তখনকালে আসলে এগুলা দেশে এত মানুষে পালছে না, এগুলা মূল্য ছিল না, এগুলার এত জানাজানি ছিল না, আর এগুলা মানুষে দেখছেও না। আমি যতটুকু জানতে পারছি, আমার বড় ভাই যখন এটা করে, তখন আমিও ভাইয়ের সাথে আমি রয়েছি, তাকে আমি দেখলাম। তখন 1990 সালে এই সময় ডিমের মূল্য ছিল। তাকে তো আমি ডিম কিনে আনতাম, নিজের কোনো খামার ছিল না, অন্য অন্য খামার থেকে এই ডিমগুলো সংগ্রহ করে আনিয়ে আমরা ফোটানোর জন্য বইতাম। তো দর্শক, তখন আছিল আপনি 160 টাকা, 150 টাকা শ ডিমের দাম। এই ডিম আমরা ডিম ফোটানোর জন্য, বাচ্চা ফোটানোর জন্য আমরা ডিম বসাইছি। তখন বাচ্চা উঠছে, বাচ্চা উঠলে আপনার বাচ্চা বেচতাম হাই লেভেলটা যদি বেচছে 700 টাকা, আর নাহলে 550, 500, 600 টাকা শ। তো কেউ নিছে না। আসলে আমাদের নেত্রকোনা জেলা, আমরা এই কথাগুলো সবসময় আমরা বলতে থাকি যে নেত্রকোনা জেলা এটা হলো একটা হাওড়া লেখা। আমাদের হাওড়ে শুধু 3টা জিনিস হয় বেশি। যে 3টা জিনিস কি কি? এক হচ্ছে আপনার ধান, এরপর হলো মাছ, এরপর হলো হাঁস। এটা আসলে এই 3টা জিনিস খুব বেশি বেশি হয়। তখন আমাদের তো হাওড়া এলাকা, আমাদের হাঁস লালন পালন করলে দেখা গেল যে আমরা হাঁসের খাদ্যগুলো লাগে না। যখন আমরা বোর্ডিং করে থাকি, দেখা গেল যে আমরা 1 মাস আমরা বাড়িতে হাঁসটা যদি আমরা রাখি বাড়িতে, 1 মাস পরে আমরা হাওড়ে ছেড়ে দিই। ডিম পাড়ানোর আগ পর্যন্ত আমাদের কোনো টাকা লাগে না, আমাদের কোনো খাবার লাগে না। কারণ এটা হাওড়া এলাকা, হাওড়ে খাইলেই এই খাওয়াই আমাদের চলে। দর্শক, এখন আগের মতন হাওড়ে খাবার নাই। এরপরেও যে আমাদের যে 6টা মাস, যে এখন যে সময়গুলা আমাদের কোনো খাবার লাগবে না। আমরা খাবার লাগবে মানে বর্ষার যে সিজনটা, পানি হয় বেশি। বর্ষার সিজনে পানি হয়ে যেতে বেশি হওয়ার কারণে আমরা হাঁস হাওড়ে লাগতে পারি না। বাড়ির সাইডে নদীর পাড়ে কিংবা পুকুরে আমরা নেট দিয়া লালন পালন করে থাকি। নেট দিয়ে লালন পালন করলে যে আমরা হয়তো শামুক দিই, ধান দিই, গম দিই, ভুট্টা দিই, নানান ধরনের খাবার দিই। আর বর্ষার সারা সারা যে আমরা সিজনগুলা,
এগুলো আমরা কোনো খাবার টাবার লাগে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা নেত্রকোনা জেলায় হাঁস পালাটা অত্যন্ত লাভবান। এরপরও দেখেন বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন জেলা আছে যারা বড় বড় হাওর আছে। আমি তো দেখি যে অনেক জায়গায় বড় বড় হাওর আছে। আমি বাংলাদেশে অনেক জায়গায় গেছি, হাঁসের খামারের উদ্দেশ্যে নিয়ে খামারের বাড়িতে গেছি, কিন্তু অনেক জায়গায় দেখছি যে বড় বড় হাওর আছে, বড় বড় নদীর নালা আছে। বড় নদীর যে নালাগুলো আছে আসলে এগুলোর মাধ্যমে কিন্তু আরো শামুক সংখ্যাটা বেশি হয়। আর যেখানে যে জায়গায় শামুক আছে এই জায়গায় তো আল্লাহর রহমত ইনশাল্লাহ যে খাবার অবশ্যই আছে। এরপরে দেখেন যে জিনিসটা আমি বলতে চাইছিলাম যে আমরা যে বড় ভাইয়ের কাছ থেকে যে আমরা ডিম ফোটানো শিখছিলাম, দেখা গেল যে তখন রেট ছিল কম। যখন আমরা এগুলো লালন পালন করছি এবং শুরু করছি, লাভবান হচ্ছি, এরপরে দেখা গেল যে হাঁস অন্য অন্য জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করছি এবং নিচে গিয়ে দিয়ে তারাও লাভবান হয়েছে। এরকম ভাবে আসলে আমি জিনিসটা শর্ট করে বলছি আপনার কাছে যে আজকে সময় নাই, আমার একটু মিটিং আছে, মিটিংয়ে যাইতে হয়। এরপরেও দুই চারটা কথা আপনার সামনে আমি না বললেই না হয়, যেহেতু এগুলো আমি করি, এগুলো করতে হয়। দেখা গেল এই জিনিসটা যে একজন লাভবান হয় আরেকজনের দেখে আরেকজনের নেয়, মানে এরকম ভাবে জিনিসটা মানে শুরু হয়েছে যে একজনের যেহেতু লাভবান হইতেছে, যে আরেক ভাইয়ের কাছ থেকে আরেক ভাই শিখলো, যে ভাইয়া যেহেতু লাভবান হইতেছে তা আমিও নেই। এরকম ভাবে আস্তে 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 বড় হয়ে গেল। আর আমাদের যে বাচ্চাগুলো রেট এই যে আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু হইলো। এরকম ভাবে বাড়তে 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 দেখা গেল যেমন বর্তমানে বর্তমানে এক পিস বাচ্চার দাম 35, 36, 34, অনেক সময় আমরা 32 টাকা বিক্রি করি সময়ে। তে এখন আল্লাহর মতো আসলে যে জিনিসটা মানুষে এই হাঁসের প্রতি একটা মানে কি বলবো আপনার কাছে, যে হাঁসের প্রতি একটা মানুষের আত্মা আছে, যে হাঁস পালে লাভবান হয়, লাভ করা যায়। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলি, যদি একটা ফ্যামিলির মধ্যে 2, 4, 5 জন লোক থাকে আর যদি 20, 30টা হাঁস থাকে, আমি নিশ্চিত উপরওয়ালা আমি বলতে পারি যে 20, 30টা হাঁসে 2, 4, 5টা লোকের যে হাট বাজার যে খরচগুলা এগুলা ইনশাল্লাহ এই 20, 30টা হাঁস থাকলেই আসলে চলবে, এর বিকল্প কিছু লাগবে না। কারণ হইলো যে হাঁসের ডিমও তখন রেট বেশি, সবকিছুর রেট বেশি, এটাই আমি বলবো। এরপরে যদি 20, 30টা হাঁস থাকে, আশা করি 2, 4, 5 জনের হাট বাজার যে এগুলা নিশ্চিত চলবে ইনশাল্লাহ। আমি বলবো বাংলাদেশ এবং বাইরে বিদেশ এবং আমাদের বাংলাদেশের ভাইয়ের যারা এই যারা প্রবাসে আছেন এরা অত্যন্ত অত্যন্ত কষ্ট করেন। আমি আসলে দেশের বাইরে আমি কখনো যাই না, তবে আমি অনেক সময় ইউটিউব ফেসবুকে আমি ঢুকলে আমি বলতে পারি দেখি যে আসলে যারা প্রবাসী ভাই যারা আছেন এরা অত্যন্ত কষ্ট করেন, অত্যন্ত কষ্ট করে টাকা অর্জন করেন। আমাদের বাংলাদেশে এই টাকাই তো আসতেছেন। আমি বাংলাদেশের যে ভাই বোন আছে সকল কাছে আমি কথাগুলো বলবো, আপনারা বাইরে টাকা ইনকাম করতেছেন, বাড়ির যদি ফ্যামিলি তো বসা, বাড়ির যদি আপনি মনে করেন 2, 4, 5 জন লোক থাকে, হয়তো আপনি কয়েকটা হাঁস আপনি কিনে দিতে পারেন, তারা একটা কর্ম নিল, হালকা সময় কাটাইলো, নামাজ রোজা করলো, তারাও স্বাস্থ্য ভালো থাকলো। একটা কাজে থাকলে আসলে সময় ভালো যায়। আর যদি একটা ব্যক্তির যদি কোনো কাজ কাম না থাকে এতে নানান ধরনের যাই ঝামেলায় পড়ে। আর একটা কাজে যদি থাকে আসলে সময়টা খুব সুন্দর মতন যায়। আমি প্রবাসী যারা আপনারা যারা আছেন, আমি কি বলবো আপনাদের কাছে, যে আমি আসলে আমার খান্নাই যে কিছু প্রবাসীর যে কষ্ট দেখলে আসলে কান্নাই। কারণ আপনারা শুধু টাকার জন্য, মা বাবার জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য যা আপনারা এই দেশ ছাড়িয়ে যে অন্য জায়গায় গিয়া
আপনারা কষ্ট করে যে টাকা ইনকাম করতেছেন আর ওই টাকায় দিতেছেন, কিন্তু এই কষ্টটা যে গেছে হেই একমাত্র বুঝে, যে কষ্টে আছে হেই একমাত্র বুঝে। আছেন আমাদের প্রবাসী যারা আছেন, এরা যারা ভালো পজিশনে আছেন, আসলে টাকায় ভালো কামাইতেছেন, ভালো ইনকাম করতেছেন, আয় উন্নতি করতেছেন। আমি আমি দোয়া করি আপনার জন্য, যারা প্রবাসে যারা আছেন, আপনি দোয়া করি, আমি অন্তঃস্থল থেকে আমি দোয়া করি আপনার জন্য, যারা আপনারা সকল ভালো সুস্থ থাকে, আপনারা আবার দেশে সুস্থ মতন আসতে পারেন। এই বিদায়েই আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।